বর্ষায় শ্রাবণের ধারায় আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন। আষাঢ় শ্রাবণের বর্ষা, ভাদরের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায়। রুকো যারা, সবার করো। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। তাই তো আজকে এলাম ভিডিও বানাতে। তো দিদি বলছে বর্ষা হচ্ছে ভগবানের দান, প্রকৃতির দান, কিন্তু এই কলকাতার যে বন্যা, সে দানটা হচ্ছে দিদির। আজকে কলকাতার বন্যা নিয়ে কথা হবে এবং দিদির সব মিথ্যাচারগুলো ভাঙা হবে। তো চলো আর বেশি না বকে ফাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। এবারে ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যে স্কুলটায় পড়েছিলেন, সেই স্কুলটার হেডমাস্টারের সাথে আমি একবার দেখা করতে চাই, ওনার পদধূলি নিতে চাই, যে উনি ওনাকে কী খেয়ে পড়িয়েছিলেন বা উনি নেশা করে আসতেন কি না সেটা আমার জানা নেই। কারণ মুখ্যমন্ত্রী যেই সময় পড়েছিলেন সেই সময় হয়তো মদের আবিষ্কারটা হয়নি, তখন হয়তো হাঁড়িয়া ছিল। তো তার হেডমাস্টার মনে হচ্ছে হাঁড়িয়া খেয়ে স্কুলে আসতো, বসে বসে ঝিমতো, সেই জন্য ৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়ে দিয়েছে। সেটা আবার কে ছেড়েছে? ডিভিসি। সে ডিভিসি হচ্ছে মুখ্যমন্ত্রীর মাসির ছেলে। ডিভিসি তো প্রতি বছর জল ছাড়ে, এবং ডিভিসি যখন জল ছাড়ে তখন তার আগে জানিয়ে দেয় যে আমরা এতটা পরিমাণ জল আজকে ছাড়ছি। তখনও মুখ্যমন্ত্রীর কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজনই মনে করেনি উনি। কিন্তু তারপরে তিনি দেখছেন যখন মানুষের যে জীবন সেটা হচ্ছে মরণাপন্নর দিকে যাচ্ছে, তখন তিনি মিটিং ডাকেন এবং মিটিং করান। সে মিটিংয়ের সিদ্ধান্ত কী হয় এবং পরে গ্রামে গ্রামে একটাও মানুষকে দেখা যায় না বাঁচাতে। যেরকম আমরা দেখেছিলাম মহিষাদলের ঘটনা বলো, চন্দ্রকোনার ঘটনা বলো, সেগুলোর ঘটনা বললে মুখ্যমন্ত্রীর এখন গায়ে জ্বালা ধরবে। প্রত্যেকটা জায়গায় শুধু মুখেই ডায়লগ, কাজে কর্মে কিচ্ছু নেই। দেখবেন চোরের মায়ের বড় গলা, আর যে কোনো কাজ করে না সে বেশি চিৎকার করে যে হ্যাঁ আমি করেছি আমি করেছি। এটাই হয়। নাটক কম করো প্রিয়। আপনারাও সকলে তাদের সাথে থাকবেন। আগামী ২১শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে। আজকে মুখ্যমন্ত্রী তিনি মেনেই নিলেন যে ২১শে জুলাইটা এনাদের কাছে শুধুমাত্র একটা প্রোগ্রাম, মানে ওটা একটা সাংস্কৃতিক মঞ্চ টাইপের কোনো কিছু। তিনি বললেন না যে এটা একটা শহীদ দিবস, শহীদদেরকে স্মরণ করে ওখানটায় নাকি শহীদ দিবস পালন করা হয়। ২১শে জুলাইতে ধর্মতলা চলো এই স্লোগান দেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি এটা বললেন না, তিনি বললেন প্রোগ্রাম আছে। প্রোগ্রাম কথাটার অর্থ কী? যেখানে মানুষ আনন্দ করতে যায়, ফুর্তি করতে যায়, এগুলোই তো প্রোগ্রাম বলে। সাধারণ একটু যদি বোধবুদ্ধি থাকতো, আসলে মরেছে তো কংগ্রেসের সাপোর্টার, মরেছে তো অন্য লোকের ঘরের বাবা বলো, তার কাকা বলো, জ্যাঠা বলো, যে কেউ, কোনো একটা মানুষের পুত্র বলো, তারা মরেছে। মুখ্যমন্ত্রী তো কেউ মরেনি। মুখ্যমন্ত্রী যদি কেউ মরতো তখন সে বলতো যে না এটা শহীদ দিবস পালন হবে, এটা কোনো প্রোগ্রাম নয়, এটা শহীদদের স্মরণে একটা সভা বলো। তাই আজকেই আমি সব বলবো না, আপনাদের সবাইকেই আসতে হবে। সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। কেন ওই ডিম ভাত খাওয়ার জন্য কি সবাইকে যেতে হবে? আমন্ত্রণ করার দরকার নেই। তোমাদের যে গ্রামে গ্রামে যত নেতা আছে ওরা ঠিক তার আগের দিন বাড়িতে পৌঁছে যাবে, বিকেলবেলা এসে বলবে যে তোকে ঘর পাইয়ে দেবো, তোকে এটা করে দেবো, তোকে সেটা করে দেবো, বাস যাচ্ছে চল, সেখানে গেলে ডিম ভাত খাবো, দিদির দুটো মিথ্যে ভাষণ শুনবো, তারপরে আমরা আবার চলে আসবো। তুই যদি এটা যেতে পারিস তোর বউকে আমরা গ্রুপে ঢুকিয়ে দেবো, তোর বউকে লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, তোর মায়ের বার্ধক্য ভাতা করে দেবো, এইসব ফুসলিয়ে নিয়ে যাবে। আহ্বান করার দরকার নেই, জোর করে নিয়ে যাবে। মাদারের বাচ্চা। কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত, এখন 99% কভার করা হয়েছে। কলকাতাকে লন্ডনটা তুমি যে কিভাবে বানিয়েছো সেটা কলকাতার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুমি বলছো যে একটা দুটো ওয়ার্ড ছাড়া আর কোনো ওয়ার্ডে বা কলকাতার পুরো শহরটাতে কোথাও জল জমে না। কী ধরনের মিথ্যাচার আর কী ধরনের মিথ্যা মানসিকতা! আজকাল ভিডিওতে দেখা যাচ্ছে যে কলকাতার যে নালিগুলো সেগুলো হচ্ছে তোমাদের তৃণমূলের মিথ্যাচারে ভরে গেছে। সে মিথ্যাচার যতক্ষণ না কমবে সে নালিগুলো সাফ হচ্ছে না। মুখ্যমন্ত্রী তিনি বহুত বড় বড় বাতেলা মারেন, এবং তার যে পুরনগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি একজন এমন মানুষ, তিনি একজন এমন সমাজসেবক যে তিনি কলকাতার ভেতরে জল জমে গেলে তিনি ঘর থেকে বেরোন না। তিনি ভাবেন আমার কোনো ভাইরাল ডিজিজ হয়ে যাবে। মানুষের কাছে কি বলেন না যে তোমরা কেমন আছো, ভালো আছো, খারাপ আছো? দোকানদারের সাথে কোনো কথা নেই, জল কমলে যাবে তোমরা এই নাও 10,000 টাকা নাও, তোমাকে বলে 20,000 টাকা নাও, এইসব করে করে মোটামুটি তোমাদের পুরো জীবনটাই শেষ করে দেবে এরা। আমি আপনাদের বলি
এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন, আমি নিজেও, আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি। বলছি এরকম বর্ষায় ভিজে কোনো লাভ আছে কি? ঘরে যাও না, খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা এগুলো বানিয়ে খাবে। এখানটায় বসে কী লাভ? এই ভিজে কী লাভ? তুমি অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং ভারতবর্ষের অন্যান্য যত বিজেপি শাসিত রাজ্য আছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছ, সেটা আবার আমাদেরই কলকাতার রাস্তাতে দাঁড়িয়ে। তো তারা কি সেগুলো দেখতে আসবে না? তাদের কি যায় আসে তুমি এই প্রতিবাদ জানালে? কারোর কিছু যায় আসে না। প্রশাসনের লোকেরাও ভিজেছে, মিডিয়াও ভিজেছে। আমি তাদের সকলকে বলবো বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন। দেখো, মুখ্যমন্ত্রী প্রথমে ছিলেন ডাক্তার, তারপরে হলেন ডায়েটিশিয়ান, এখন তিনি হচ্ছেন প্র্যাকটিস করছেন, কি করে গবেষণা করছেন যে কী করে মানুষের শরীরটাকে সুস্থ রাখা যায়। এই যে এত ভেজার পরে গরম জলে স্নান, তারপরে একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেয়ে নেবে। কারোর যদি অন্য কোনো সমস্যা থাকে, অ্যালার্জিক ট্যাবলেট খেলে যদি তার উল্টে রিয়াকশন হয়ে যায়, কে কী খাবে না খাবে কুণাল ঘোষ তো বললো, সেটা তার নিজস্ব ব্যাপার। তুমি কেন বাড়াবাড়ি করছো দিদি? লজ্জা করে না? আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। রৌদ্রে দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে, পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে, জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে, সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে। বাদ বাকি কিছু জিনিসগুলো বলতে ভুলে গেলে, সেটা হচ্ছে চুরি করার অভ্যাস আছে, লোকের টাকা ঝেড়ে দেওয়ার অভ্যাস আছে, কেন্দ্র সরকারের দেওয়া প্রকল্পগুলোকে নিজের নামে চালিয়ে দেওয়ার অভ্যাস আছে, 100 দিনের কাজের টাকা সেটা গায়েব করে দেওয়ার অভ্যাস আছে, মানুষকে মিথ্যে কেস দিয়ে ফাঁসানোর অভ্যাস আছে, এবং বিরোধী দলগুলোকে প্রতিবাদ না করতে দেওয়ার অভ্যাস আছে। বিধানসভায় বিভিন্ন বিল, বিধানসভার যিনি স্পিকার আছেন তাকে হাত করে বিভিন্ন রকমের যত বেআইনি বিল আছে সেগুলো পাস করে নেওয়ার, সেটারও অভ্যেস আছে তোমাদের। আর বলি দিদি, তুমি জঙ্গলে কি করতে গেছিলে? সাগরে কি করতে গেছিলে? এগুলো আমাদেরকে একটু বলে ভালো হতো। জঙ্গলে মনে হচ্ছে কাঠ ফাট চুরি করতে গেছে। বয়স তো নয়, হ্যাঁ কাঠ চুরি করতেই যাবে, হয়তো হতে পারে। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি, কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে। বলি ও দিদি, তোমাদের দলটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে কি করে হলো? অন্যান্য রাজ্যে তো তোমরা একটাও সিট পাওনি, অন্য রাজ্যের মানুষ তো তোমার চরিত্র সেটা তো ভালো করেই জানে, তাই তোমাকে সিট দেয়নি। তো তোমাদের দলটা কীভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হলো সেটা আমাদেরকে একটু বুঝিয়ে দেবে? বা ওরা কি লক্ষ্য করছে, তোমার কাছে কি কমপ্লেন আসছে সেটা নিয়ে একটু শুনি তাহলে। কি আমি অত্যন্ত লজ্জিত। দেখো, চুরি করেছো, তোমার ভাইরা চুরি করেছে, তোমার ভাইরা বোম মেরে একটা মেয়েকে মেরে ফেললো, তোমার ভাইরা নিজেদের মধ্যে খুন মারামারি করে মারা যাচ্ছে, লজ্জা তো তোমার পাওয়া উচিত। তুমি যে লজ্জা পেয়েছো এটা দেখে আমাদের খুব ভালো লাগছে, তুমি তো লজ্জাবতী লতা, আমাদের খুব আনন্দ হচ্ছে। আরে জিও গুরু। ব্যথিত, দুঃখিত, মর্মাহত। এত কিছু হওয়ার কোনো দরকার ছিল না, খালি লজ্জিত হলেই হবে। দুঃখিত তুমি কখনোই নয়, কারণ তুমি নবান্নের 27 তলায় থাকো, পুরো নবান্নটা সেন্ট্রাল এসি, এবং তুমি ব্যথিত কী করে হবে? তোমার চারপাশে এত এত মানুষ আছে যারা তোমার গা হাত পা টিপে দেয়, যারা তোমায় অনেক ভালোবাসে, অভিষেক আছে যে তোমার সব কিছুর মূলে আছে এবং তোমার উত্তরাধিকারীও আছে, এবং ববি আছে যে তোমায় দিনা দুপুরে মাংস সাপ্লাই করে। তো সব কিছু ঠিকঠাকই আছে, তুমি কখনো দুঃখিত ব্যথিত নও। দুঃখিত ব্যথিত হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক, তারা হচ্ছে দুঃখিত এবং ব্যথিত, কারণ নিজের পরিবার ছেড়ে বাইরে পড়ে আছে। ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। এবং তোমাদের দলের সেই চামচাগুলো যখন তোমাদের ভোটে জেতার পরে সন্ত্রাস সৃষ্টি করে, তোমাদের বিজয় মিছিলে মদ খেয়ে মহিলাদেরকে কটূক্তি করে, তোমাদের দলের দুধেল গায়েরা মারামারি করে মরে, যখন তোমাদের দলের লোকেরা সাধারণ জনগণের উপরে অত্যাচার করে, যখন তোমার দলের নেতারা এবং তোমাদের দলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য এরা সাধারণ মানুষের টাকা মেরে খায়, না না, কাজটা ঠিক হয়নি। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। বলি ও দিদি, সাধারণ মানুষকে আর কত চিটিংবাজির ভুল বোঝাবে? তোমার চিটিংবাজি মানুষ ভালো করে জানে। ভারত সরকার লুকিয়ে লুকিয়ে নোটিফিকেশান করলো আর পশ্চিমবঙ্গের মানুষের বিপক্ষে ওটা করলো, আবার দিদিও আবার জানতে পেয়ে গেল। বলে তুমি কি করে জানলে? তুমি তো অন্তর্যামী, তোমার অন্তরে কি কথা চলে আসে না? অমিত শাহর স্বপ্ন দেখো রাতে, মনে হয় সেটাই হবে। অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह और भाषा भाषी को हम सम्मान करते हैं।
থাক থাক থাক, তোমার এই হিন্দিটা থাক, বেশি একটু বেজ্জতি হয়ে যাচ্ছে না? তোমার মনে হচ্ছে না হর জাতি হর ভাষা হর একটু বেশি বেজ্জতি হয়ে যাচ্ছে? আর তুমি যে কাকে কতটা ইজ্জত করো সেটা আমরা ভালো করেই জানি। নিজেদের পশ্চিমবঙ্গের মান ইজ্জত কিছুই নেই, সে আবার গেছে ইজ্জত করতে, ছুঁচ গেছে চালুনকে ইজ্জত করতে। সে বলছে যে তোর পোঁদে আমার পোঁদে দেখ একটা ছাঁদা আছে, তোর পোঁদে নেই। তো এইরকম করে ইজ্জত করতে গেছে। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जमींदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है। এইরকম আমাদের দিদি যখন মুসলিমদের জন্য একটা আইন তৈরি হয়েছিল এবং উত্তরপ্রদেশে যখন মুসলিমদের মসজিদগুলো বেআইনি মসজিদগুলো ভাঙা চলছিল তখনও দিদি বলেছিল যে আমি কিসি কো নেই ছোড়েঙ্গে। এবং পশ্চিমবঙ্গে এই যে ধরাধরির বিষয়টা এটা প্রথমে পশ্চিমবঙ্গ থেকেই চালু হয়েছে। তার কারণ হচ্ছে তৃণমূলের বিভিন্ন নেতাদের মুখে শোনা গেছে যে 10,000 টাকা দাও, বাংলাদেশ থেকে তোমাকে ইন্ডিয়ান নাগরিক বানিয়ে দেওয়া হবে। ভুল করে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দিলে সে আর কিছু টাকা দিলে সে তোমাকে এদেশের নাগরিক বানিয়ে দেবে। তা নিজের বাবার নামের জায়গায় তোমার নাম লিখে দেবে টাকা দিলে। তৃণমূলের নেতারা সব পারে, নিজেদের মা বউকেও বেঁচে দিতে পারে। उसका पास पैन कार्ड है, वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं किया है, उसका स्किल है, स्किल আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া हয়েছে। आपका इधर में है ना जो बांग्लादेश से आए हैं, जिनके पास पैसा नहीं है, जो शिक्षा लेने के लिए आया है, जो हॉस्पिटल में डॉक्टर को दिखाने के लिए आया है, उन लोगों के पास अगर पैसा ख़त्म हो गया, उनको रहने के लिए कोई जगह नहीं है, तो पश्चिम बंगाल का गवर्नमेंट यानी आप उनको रहने के लिए जगह दोगे। उनके लिए पश्चिम बंगाल का दरवाज़ा हर टाइम खुला रहता है। तो हमारा मुख्यमंत्री इतना मानविक मुख्यमंत्री है, उनका अंतर इतना कष्ट रहता है, उनका इतना दुख रहता है, तो क्या बोलूँ। बांग्लादेशी के लिए जो प्यार है वो दीदी की भाषा से ही उबाल उबाल के आ रहा है। কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ব্রিজ তৈরি করে। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার। মাত্র 22 লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজ করছে। এত দূর বৃষ্টিতে ভিজে এসে এত কিছু করে লাস্টে এই মিথ্যা কথাটা শুনতে হবে? মানে বৃষ্টিতে সভা করছো, সাধারণ মানুষ এই মিথ্যে কথাগুলো শুনতে এসছে? মাত্র 22 লক্ষ, মানে তোমার কথা অনুযায়ী 2 কোটি মানুষ হয়তো পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। তো 22 লক্ষ লোকও যদি হয়, এত পরিমাণে লোক ভারতের মানে অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষ কাজ করছে, এটা মানতে পারো? তুমি কী ধরনের স্কিল ডেভেলপমেন্ট করেছো যেখানে নিজের রাজ্যে কাজ দিতে পারছো না? প্রথমে নিজের স্কিলটা একটু ডেভেলপমেন্ট করো, রাজ্যে শিল্প আনো। মুখেই খালি বাতেলা যে আমরা 2 লক্ষ কত কোটি হাজার টাকা নাকি সব বলেছিল, সে শিল্প এনেছে। কোথায় এনেছে, কোথায় কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, সে ভগবান জানে আর আল্লাহ জানে। আমরা কোনোদিন চোখেও দেখতে পেলাম না। অ্যান্টি কমনার যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায়, তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে। কারণ তারা হচ্ছে মুখ্যমন্ত্রীর দুধেল গাই। এই দুধেল গাইরা, তাদের যে মৌলবীরা আছে তারা 2,500 টাকা করে ভাতা পায়, আর যারা হিন্দু ব্রাহ্মণ আছে তারা 1,000 টাকা করে ভাতা পায়। এই জন্যই নিয়ে যাবে, ওদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা উচিত। কারণ পশ্চিমবঙ্গে জনসংখ্যা বাড়ার পেছনে এনাদের অবদান অনস্বীকার্য। আগে দেখবে যে 14% ছিল, এই বছর জনগণনার পরে হয়ে যাবে 16%। আর মুখ্যমন্ত্রীর কোথায় এমন কি অসুবিধা হচ্ছে যে তিনি এনআরসিটা করতে দিচ্ছেন না? এই রাজ্যে এনআরসি হলে ওনার কোথায় প্রবলেম? উনি ভয়ে আছেন যে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে যদি কোনো কারণে পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে আবার পুশিং করা হয়, তাহলে মুখ্যমন্ত্রীর সরকার পড়ে যাবে। এই যে বাংলাদেশি ভোটগুলো, এগুলো তো অন্য জায়গায় গিয়ে পড়বে। তো সেটা ভেবে তিনি বিশাল একটা আতঙ্কের মধ্যে আছেন। ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া, বাংলা ইন্ডিয়াতে নয়।
হ্যাঁ দিদি, কে বলেছে বাংলা কি করে ইন্ডিয়াতে হবে? বাংলা কখনো কোনো দিন ভারত সরকারের কোনো নোটিফিকেশান মেনেছে? ভারত সরকারের কোনো ফতোয়া কি কোনো দিন পশ্চিমবঙ্গ মেনেছে? আজ পর্যন্ত তো মানেনি। যখন কোনো বিপদে পড়বে তখন তুমি জিজ্ঞাসা করবে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অংশ নয়, তখন তুমি দাবি করবে। যখন সারা দেশ জুড়ে ওয়াকফ আইন হলো তখন তুমি বললে যে ওই ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে মানা হবে না। তখন কি পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে ছিল? সেটা তো ভারতবর্ষের ভেতরে ছিল। এখন তুমি বিপদে পড়েছো তাই তুমি বলছো এটা কি ভারতবর্ষের অংশ নয়? না দিদি, এটা ভারতবর্ষের অংশ নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির অংশ একটা। इसकी माँ का भोला चेहरा। তো এই চোরের বচন তোমাদের কেমন লাগলো তোমরা আমায় একটু কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।